ইসরায়েল যে আরব বিশ্বের সাথে যুদ্ধ করছে আমার টাকা দিয়ে যুদ্ধ করছে। এখন আমি বললে হয়তো আশ্চর্য লাগবে যে কিভাবে। আচ্ছা মিজান, আমার হাতে এটা কি? 500 টাকার নোট। শুধুই 500 টাকার নোট? আমি বলেছি এটা হচ্ছে সুদের মেশিন। কিভাবে? ও, আমি বলছি এই যে যে টাকাটা, এই টাকাটা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক। জি বাংলাদেশ ব্যাংক এটাকে লোন আকারে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়, হয় 5% বা 6% সুদ আকারে কি বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়। জি বাণিজ্যিক ব্যাংকগুলো আবার বিভিন্ন উদ্যোক্তা বা বিভিন্ন প্রতিষ্ঠানকে আবার 1 বা 2% বেশি করে আবার তাদের দেয়। আবার কখনো কখনো সরকারকে লোন দেয়, সরকার আবার বিভিন্ন মাধ্যম হয়ে জনগণের কাছে টাকাটা পৌঁছায়। তো এই যে টোটাল মাধ্যমটা, এটা সম্পূর্ণ সুদের উপর নির্ভরশীল। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাচ্ছে, বাণিজ্যিক ব্যাংকে লোন দিচ্ছে, এখানে কত 5% দিচ্ছে। বাণিজ্যিক ব্যাংক আবার উদ্যোক্তা যারা আছে বা গ্রাহক পর্যায়ে যারা আছে এদেরকে আবার লোন দিচ্ছে, তার চেয়ে 1% বাড়ায়। তো 1% বা 2% যখন যেরকম সুযোগ হচ্ছে তখন বাড়ায় দিচ্ছে। আবার দেখা যায় মানুষ যখন বিভিন্ন কেনাকাটা বা সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, সেক্ষেত্রে আবার ঘুরে ঘুরে আবার সরকারের হাতে টাকাটা চলে আসে। টোটাল চেনটা হচ্ছে সুদের মাধ্যমে। অর্থাৎ আমরা যে যত ভাবেই বলি না কেন যে আমরা সুদ থেকে বাঁচবো, আমরা সুদ খাই না, শুধুমাত্র যারা সুদে টাকা লাগায় তারাই সুদ খায়, কিন্তু আসলে আমরা প্রত্যেকে সুদ খাই। সুদের ব্যাপার হচ্ছে কি, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদ যে লেখে এবং সুদকে যে সহায়তা করে, সবাই কি সুদের সাথে জড়িত। তাহলে এই গুণা কিন্তু যে শুধু সুদ দেয় বা নেয় সে জড়িত না, অর্থাৎ টোটাল সবাই কিন্তু আমরা সুদের সাথে, এই সুদের সার্কেলের ভিতরে পড়ে গেছি। এখন যদি বলে ইসলামী ব্যাংক সুদ ভিত্তিক না, এরা ইসলামিক ভাবে চলে ফেরে, কিভাবে? ইসলামী ব্যাংক তো সেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আনতেছে, তার টাকা তো আবার বাংলাদেশ ব্যাংকে রিটার্ন যাচ্ছে। তো এই যে সেও তো সুদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে আনতেছে, সুদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে দিচ্ছে, তাহলে তার টাকা কিভাবে সুদমুক্ত হলো? হ্যাঁ। তো এখানে আরেকটা জিনিস বলি, যে এই টাকার মোট 3 প্রকার। অর্থাৎ আমরা যে কারেন্সি গুলো ব্যবহার করি, কারেন্সি গুলো মোট 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে কমোডিটি মানি, নাম্বার 2 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি, আর নাম্বার 3 হচ্ছে ফিয়েট কারেন্সি। তো কমোডিটি মানি সম্পর্কে একটু বলি। কমোডিটি মানি হচ্ছে যে মুদ্রার অন্তর্নিহিত কিছু মূল্য আছে, যেমন স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা যদি তুমি গলায়ও ফেলো, তার কিন্তু একটা অন্তর্নিহিত মুদ্রা থাকে, এই মূল্য কিন্তু সে হারায় যায় না, কখনো হারায় না। রৌপ্যকে গলায় ফেলো, ওর ভিতরে একটা মূল্য আছে, আজও যে মূল্য আছে 10 বছর পরে ওই মূল্য ওরকমই থাকবে, একটু কমবে না। এইটা হচ্ছে কমোডিটি মানি। আর রিপ্রেজেন্টেটিভ মানি হচ্ছে যার এগেনস্টে কোথাও কিছু গচ্ছিত রেখে ছাপানো হয়। 1971 সালের আগ পর্যন্ত ডলার ছিল গোল্ড স্ট্যান্ডার্ড মানি, অর্থাৎ ফেডারেল রিজার্ভ তার ওখানে গোল্ড রেখে, অর্থাৎ যদি অ্যাকাউন্ট স্বর্ণ তার গোল্ড থাকতো তাহলে সে $35 ছাপতে পারতো। কিন্তু 1971 সালে 15 আগস্টের পরে আর এই সিস্টেম চালু ছিল না। তো যে কারণে এই 1971 সালে 15 আগস্ট পর্যন্ত ডলার ছিল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি। আর ফিয়েট কারেন্সি হচ্ছে হাওয়াই মানি, যেটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে ছাপানো হয় না। যেমন এই টাকাটা বাংলাদেশ গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে যতগুলো ছাপাই দিতে পারে। হ্যাঁ। তো গভর্নমেন্ট যখন টাকা ছাপায় তখন দেখা যাচ্ছে যে আমাদের যে মুদ্রাস্ফীতি এটা বেড়ে যায়, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এখানে গভর্নমেন্ট টাকা ছাপালে আমরা কিভাবে বুঝবো? অন্যতম একটা প্রধান বোঝার উপায় হচ্ছে আমাদের যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আরো অনেকগুলো কারণে জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু তার ভিতরে অন্যতম একটা কারণ হচ্ছে টাকা ছাপানো। আমরা সুদ থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র উপায় হচ্ছে ইসলামিক স্টেট। অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লাম আমাদের যে অর্থনীতি দেখা গেছে, এই অর্থনীতি ছাড়া, অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লাম কি মুদ্রা ব্যবহার করছে? স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। ইচ্ছা করলে কিন্তু যে কোনো গভর্নমেন্ট রাতারাতি 100, 200, 500 স্বর্ণ মুদ্রা ছাপাই দিতে পারবে না, কারণ স্বর্ণ কেউ তৈরি করতে পারে না। আর এই টাকার নোট যে কোনো সময় গভর্নমেন্ট ইচ্ছা করলে যে কোনো একটা ছাপাই দিতে পারে। তো আমরা ব্রিটিশের দেওয়া অর্থ ব্যবস্থা আমরা এখনো গ্রহণ করতেছি, বাট আমরা ইসলাম যদিও বলি যে আমরা মুসলমান, বাট ইসলামিক স্টেট বা ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের ভিতরে নেই, বা আমরা ইসলামী যে অর্থ ব্যবস্থা বলে কিছু আছে এটা আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাইতেই পারিনি। আর আন্তর্জাতিক ভাবে আমরা সুদের সাথে জড়িত। এবং আন্তর্জাতিক এখন যে সাপোজ যদি একটা উদাহরণ বলি, ইসরায়েল যে আরব বিশ্বের সাথে যুদ্ধ করছে আমার টাকা দিয়ে যুদ্ধ করছে। এখন আমি বললে হয়তো আশ্চর্য লাগবে যে কিভাবে, কারণ ডলার আমেরিকা ছাপায় কিন্তু সবাই ডলারে লেনদেন করে, এবং সবচেয়ে বেশি সহায়তা আমেরিকা ইসরায়েলকে করে ডলার আকারে, আর এই ডলারকে টেকায় রাখছে সৌদি আরব। তো এখন এই ডলারের সিস্টেম সম্পর্কে একটু বলি। ডলারটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বের শুরুর দিকে যখন হিটলার ইউরোপ আক্রমণ শুরু করলো, হিটলারের ভয়তে ইউরোপের যতগুলো দেশ আছে এরা করলো কি, এদের স্বর্ণ ক্রমান্বয়ে আমেরিকায় যে জমা রাখলো, যে আমেরিকাকে নিরাপদ জায়গায় মনে করলো যে আমেরিকার স্বর্ণ থাকলে আমার স্বর্ণ নিরাপদ। তাহলে এরা সমস্ত স্বর্ণ, এবং বেশ কিছুদিন আমেরিকা কিন্তু একদম দ্বিতীয় বিশ্বের লাস্টে এসে বিশ্বযুদ্ধ দাঁড়াইছে। এর আগ পর্যন্ত সে কিন্তু অস্ত্র বিক্রি করছে, কোনো টাকার বিনিময়ে বিক্রি করে নাই, সে বিক্রি করছে স্বর্ণের বিনিময়ে। তো দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে এসে আমেরিকার কাছে প্রায় 25% গোল্ড জমা হয়ে গেল। তো 25% গোল্ড যখন জমা হয়ে গেল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কারেন্সি ছিল ব্রিটিশ পাউন্ড। তো
তো এখন একটা কারেন্সি ঠিক করতে হবে, কোনটা কারেন্সি, কোনটার মাধ্যমে বিশ্বে লেনদেন হবে। তো আমেরিকার ওখানে বসে 1944 সালের 1 থেকে 22 জুলাই নিউ হ্যামিসফিয়ার শহরের ব্রিটেন উঠছে 44টা দেশের 730 জন প্রতিনিধি। তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে না, এখন থেকে আন্তর্জাতিক মুদ্রা হবে ডলার। তো ডলার কিভাবে ছাপানো হবে? 1 আউন্স স্বর্ণ যদি তার কাছে থাকে তাহলে সেখানে সে $35 ছাপতে পারবে। এবং যারা যারা আমেরিকার কাছে স্বর্ণ জমা রাখছিল এদের প্রত্যেকে বলছে তোমাদের স্বর্ণ রিটার্ন নেওয়ার দরকার নেই, তোমরা এই $35 করে নিয়ে যাও, তোমাদের অ্যাকাউন্ট স্বর্ণের পরিবর্তে $35 নিয়ে যাও, এবং আমরা নিয়মিত তোমাদের স্টেট দিব যে আমাদের ফেডারেল রিজার্ভে যদি অ্যাকাউন্ট স্বর্ণ থাকে তাহলে আমি $35 ছাপবো, নাহলে ছাপবো না। তো তখন এই ইউরোপের সমস্ত দেশগুলো ব্রিটেন উডস এগ্রিমেন্টের মাধ্যমে, এটা গুগল বা ইউটিউবে গেলে বা ব্রিটেন উডস এগ্রিমেন্ট নামে সার্চ দিলে অ্যাভেলেবল পাওয়া যাবে। তো এই যে যে ডলার তখন আন্তর্জাতিক কারেন্সি হিসেবে বিবেচিত হয়ে গেল, যে ডলারেরটা তখন একটা রিপ্রেজেন্টেটিভ মানি, অর্থাৎ ডলারের এগেনস্টে ফেডারেল রিজার্ভ কি করবে, স্বর্ণ জমা রাখবে। যখনই সে অ্যাকাউন্ট স্বর্ণ তার রিজার্ভে জমা হবে তখন সে $35 ছাপতে পারবে, বাট এছাড়া পারবে না। তো আমেরিকা যখন 1955 সালে ভিয়েতনাম যুদ্ধে জড়ায় যায় তখন আমেরিকার এই নিয়ম নীতি তোয়াক্কা করে না, সে দ্বিধাহাসে ডলার ছাপতে থাকে। তো দেখা যায় 1970 দশকে এসে যখন ইউরোপের যে উন্নত দেশগুলো আছে এরা দেখলো যে আমেরিকার কাছে যত স্বর্ণ আছে সেই স্বর্ণ অনুযায়ী অ্যাকাউন্টস স্বর্ণের যেহেতু $35 থাকার কথা, সেই স্বর্ণ অনুযায়ী যত ডলার বিশ্বে থাকার কথা তার চেয়ে বেশি ডলার এখন আমেরিকা ছাড়ার বাইরে আছে। এবং প্রত্যেকটা ব্যাংকে কিন্তু IMF কে বা বিশ্ব ব্যাংকে তাকে থেকে একটা স্টেট দিতে হয় যে আমার কাছে কত ডলার আছে। তো এগুলো ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ কাউন্ট করে দেখলো যে না, যতগুলো স্বর্ণ তার কাছে জমা আছে, যত ডলার তার কাছে থাকার কথা তার চেয়ে বেশি আমেরিকার বাইরে আছে। তাহলে আমেরিকার ভিতরে যে ডলার আছে এই মিলে তাহলে তো আমেরিকা এটা গোল্ড স্ট্যান্ডার্ড আর মেনটেন করে নাই। তাহলে তারা বললো যে না, তাহলে এবং ভিয়েতনাম যুদ্ধের কারণে আমেরিকা যখন প্রচুর 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 ব্যয় করতে থাকলো তখন এই স্বর্ণের দাম $700 চলে গেল। অর্থাৎ সে কিন্তু $35 করে নিছে এবং বলছে যে তোমরা যখনই এই $35 ব্যাক দিবা আমি তোমাদের অ্যাকাউন্ট স্বর্ণ ফেরত দিব। কিন্তু যখন মনে করেন যে ভিয়েতনাম যুদ্ধের কারণে ডলারের স্বর্ণের দাম $700 হয়ে গেল, তখন সবাই বললো যে তাহলে আমেরিকা তো $35 দিলে আমার স্বর্ণ ফেরত দেওয়ার কথা অ্যাকাউন্ট, কিন্তু বাজার তখন $700। তাহলে ইউরোপের দেশগুলো সবাই বললো ঠিক আছে, এই যে তোমার $35 নাও, আমার স্বর্ণ ফেরত দাও, অ্যাকাউন্ট স্বর্ণ ফেরত দাম বাইরে $700 বিক্রি করবো, তাহলে দাম বেশি, তাহলে আমি এটা এখন আর এইটা মানবো। তখন যখন সবাই মিলে একসাথে স্বর্ণ ফেরত চাইলো, কিন্তু ও তো ডলার হিউজ ছাপাই ফেলছে, ওর কাছে তো ওই পরিমাণ স্বর্ণ নেই, দেবে কোত্থেকে? তখন রিচার্ড নিক্সন ছিল ক্ষমতা 1971 সালের 15ই আগস্ট। তখন নিক্সন বললো যে না, আমরা এই কাউকে কোনো স্বর্ণ ফেরত দিব না, এই ডলার এখন থেকে হাওয়াই মানে ফিয়েট কারেন্সি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা ইতিহাসে নিক্সন শক। গুগল করলে, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে, এখন উইকিপিডিয়াতেও স্পষ্ট লেখা আছে যে নিক্সন শক কি, দেখলে দেখা যাবে, আপনারা দেখতে পারেন, দেখে ঘুরে আসতে পারেন। তো তখন থেকে এটা হয়ে গেল ফিয়েট কারেন্সি, হাওয়াই মানি। অর্থাৎ এখন আর গোল্ড স্ট্যান্ডার্ড এটা মেনটেন করা হয় না, আমরা নর্মালি হাওয়াই মানি হয়ে গেল। এরপরে আমেরিকান নিরুপায়, সবাই তার ডলার রাখতেছে না, ডলার সব ফেরত ফেলে দিচ্ছে, ডলারের মাধ্যমে কোনো বাণিজ্যিক লেনদেন হচ্ছে না, আমেরিকার অর্থনীতি ব্যাপক আকার একটা ধস নামে। হ্যাঁ, তখন আমেরিকার যে সৌদি আরবের দাঁড়ায়, সৌদি আরবকে বোঝায় যে বাই দিস টাইম আবার আরব ইসরায়েল যুদ্ধ লাগে, 6 দিনের যুদ্ধ, যেটা ইয়াম কাপুর যুদ্ধ। তখন তেলের দাম $35 থেকে $400 হয়ে যায়। তখন আমেরিকা যে বোঝায় যে ঠিক আছে, তুমি $400 তেল বেচবা, তো $400 বিক্রি করো, আমি তোমার $400 দিব, কিন্তু কথা হচ্ছে তোমার সমস্ত নিরাপত্তা আমরা দেবো, তোমার শুধু তেল বেচতে হবে হচ্ছে ডলারে, মার্কিন ডলারে। তো মার্কিন ডলারে তেল বেচবা, তুমি অন্য কোনো কারেন্সিতে বিক্রি করতে পারবে। সৌদি আরব বলছে না, সৌদি আরবকে আমেরিকা বলছে, আমেরিকা বলছে যে তুমি তেল বিক্রি করবা, $400 বিক্রি করো, কিন্তু শুধু ডলারে বিক্রি করতে হবে। আর ডলারে যদি তুমি বিক্রি করো সেক্ষেত্রে আমরা তোমার নিরাপত্তা দিব, যত ধরনের মানে সহযোগিতা আছে সব দিব, বাট তোমার একটা মাত্র শর্ত, তোমার যত তেল আছে সব ডলারে বিনিময়ে বিক্রি করবে। এখন ফেডারেল রিজার্ভ কি করে, জাস্ট $100 ছাপাইতে তার 2-3 সেন্ট ব্যয় হয়, ডলার ছাপে আর সৌদি আরবের তেল নেয়। তো এরকম ছাপতে ছাপতে সৌদি আরবের ওই কাগজ ধরাই দিয়ে সৌদি আরবের সব তেল নিয়ে গেল। এখন এই যে 1974 সালে সৌদি আরবের সাথে যে চুক্তি হলো 8 জুন, যে শুধু ডলারের মাধ্যমে তেল বিক্রি করবে, এখন এটা কি আমেরিকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেল। কারণ কি, ডলার আমেরিকা ছাপতো, দেখা যায় $100 ছাপতে 2-3 সেন্ট লাগে, ছাপতেছে, কাগজ ছাপাচ্ছে জাস্ট আমেরিকা, আর সৌদি আরব সব তেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আবার মনে করেন সৌদি আরবে বিশাল আকারে ডলার জমা হয়ে গেছে, তখন কি করছে, আমেরিকা কিছু বন্ড ধরাই দিচ্ছে সৌদির, যে তুমি এই বন্ড গুলো ধরো, তোমার ডলার গুলো আবার আমারে দাও, যে তুমি এত ডলার রাখতেছো এটা মানো, আমেরিকান ফেডারেল রিজার্ভের বন্ড আছে, এই বন্ড গুলো এখন সৌদি আরব বন্ড রাখে। অর্থাৎ এখন পুরো তেল শিল্পটা হয়ে গেল আমেরিকার, অর্থাৎ পুরো মিডিল ইস্টে হচ্ছে আমেরিকার। এখন মনে করেন আমেরিকার ডলার যদি ছাপে, সারা বিশ্বে হচ্ছে ইয়া বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে। আর বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপায়, শুধু বাংলাদেশের ভিতরে মুদ্রাস্ফীতি বাড়ে। তাহলে আমরা সারা বিশ্ব যেহেতু ওই দিয়েই লেনদেন করি, এবং সারা বিশ্বের সবাই তেল দরকার। এখন যদি আপনি জাহাজ ভরে নিয়ে যে যদি টাকা নিয়ে যান, ভারতীয় রুপি, পাকিস্তানি রুপি, বা মালয়েশিয়া চীনের যে মুদ্রা আছে সেটা নিয়ে যান, বা ইউরো নিয়ে যান, সৌদি সরকার এক্সট্রা তেলও দেবে না।
আচ্ছা, তাকে দিতে হবে শুধুমাত্র, ইভেন গোল্ড নিয়ে গেলে তাও দিবে না, হ্যাঁ তাকে একমাত্র কথা হচ্ছে তারা গোল্ড ডলার দিতে হবে। আর যে কারণে পেট্রো ডলারের উৎপত্তি হয়, অর্থাৎ পেট্রোল ডলার এখান থেকে পেট্রো ডলার। অর্থাৎ আমেরিকাকে যে ডলার যে আন্তর্জাতিক কারেন্সি হিসেবে বিবেচিত হয়, এই বিবেচনার একদম মানে মেইন কারিগর হচ্ছে সৌদি আরব। এবং এই সৌদি আরবই ডলারটাকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে টিকে রাখছে। এবং এই টিকে রাখার কারণেই আমেরিকা বিভিন্ন যাকে মনে হয় দেয় 100 200 500 ডলার সহায়তা দিয়ে দেয়, বা 5,000 কোটি 10,000 কোটি ডলার সহায়তা দিয়ে দেয়। কিন্তু যদি কামাই করে দেওয়া লাগতো আমেরিকা এত ডলার কাউকে দিত না, কিন্তু তার ছাপাচ্ছে আর দিচ্ছে। আর সারা বিশ্বের মুদ্রাস্ফীতি আমার আপনার সবার উপর ছড়ায় পড়তেছে। অর্থাৎ আমরা সবাই, আমেরিকা এই মুহূর্তে 37টা দেশের সাথে যুদ্ধে জড়িত, এবং প্রত্যেকটা ফ্রন্টে সে তার ব্যয় হচ্ছে, এবং এই ব্যয়গুলো সে মেনটেন করতেছে ডলার থেকে, এবং আমরা সবাই তাকে সহায়তা করতেছি, কারণ তার এই ডলার সারা বিশ্বে চলে। যে কারণে আমরা আর কোন মানে যতই বলি যে আমরা আমেরিকার উপরে যাব, আমেরিকা টেক্কা দেবো, আমেরিকা থেকে, এবং যে কারণে মার্কিন স্যাংশন বা মার্কিন কোনো মানে নিয়ম নীতিকে অন্য কোনো দেশ সহজে ওভারটেক করতে চায় না, বা দেখা যায় মার্কিন স্যাংশন বা মার্কিন নিষেধাজ্ঞাকে সবাই পাবে। এখন এক হিসেবে সৌদি আরব মার্কিন একটা প্রদেশ হিসেবে কাজ করছে। জাস্ট তার মানে যে মুদ্রা, সেই মুদ্রায় তেল বেচছে, আবার সেই ডলারটা সে ব্যাক করে নিয়ে যাচ্ছে, তাকে কিছু বন্ড ধরাই দিচ্ছে। এবং আমেরিকার মানে সৌদি আরবের এখন পর্যন্ত সামরিক খাত তত বেশি উন্নত না, রাজতন্ত্রীরা ভোগ বিলে সেই বেশি ব্যস্ত। আর মাথা মোটা সৌদি মানে বিশ্বের যত আকামের সাথে জড়িত এই মাথা মোটা সৌদি। বর্তমান পরিস্থিতি যত যেখানে যত আকাম আছে, এই আকাম আমেরিকা করতেছে, আর আমেরিকার পিছনে এই ডলারটাকে আন্তর্জাতিক বাজারে টিকে রাখছে হচ্ছে সৌদি। অর্থাৎ যখন কতটা মানে আমেরিকার এক তো যে রিপ্রেজেন্টেটিভ মানুষকে সে ফিয়েট কারেন্সি করছে, তারপরে আমেরিকার উপর যে মানুষ বিশ্বাস করছিল, যখন ব্রিটেন এগ্রিমেন্টস হয় 1944 সালের 7ই জুলাই, তখন 1 আউন্স স্বর্ণের মূল্য ছিল হচ্ছে $35। আর 1 আউন্স স্বর্ণের মূল্য অর্থাৎ 28.5 গ্রাম স্বর্ণ 1 আউন্সে হয়, এদের মূল্য ছিল মাত্র $35। আর লাস্ট আজকের বাজার হচ্ছে $2317। অর্থাৎ সে কি পরিমাণ ডলার ছাপছে, অর্থাৎ জাস্ট সে কি পরিমাণ ছাপছে মিজান কি ইমাজিন করতে পারো? তা তো অবশ্যই যে $35 থেকে $2317, অর্থাৎ 1944 থেকে এই পর্যন্ত, অর্থাৎ কতগুলো টাকা, অর্থাৎ আপনার আমার শ্রম চুরি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কেউ বুঝি না। আরেকটা উদাহরণ দিলে আমরা বুঝবো, সে আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমি মোটামুটি যখন ভালো 90 দশকের কথা, তখন আমরা একজন জোন বা কৃষক, আমরা মোটামুটি 10 টাকা থেকে 20 টাকার মধ্যে একজন কৃষক সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে দিত। এবং তখন আমাদের সময় আমরা 2000 টাকা 1 বিঘা জমি কিনা গেছে, 2000 টাকা। তো সে দেখা যাচ্ছে যে কিষান দিয়ে 2000 টাকা জমায় রেখে দিল 1 বিঘা জমির দাম। সে আজকে চলে যাক, যে 2000 টাকা নিয়ে কেউ তার 1 বিঘা জমি দেয়নি, তাহলে এই টাকার মূল্যটা চুরি করলো কে? কেউ না কেউ তো চুরি করতেছে অবশ্যই। অর্থাৎ আমাদের যে টাকার মূল্যমান, এটা চুরি করতেছে আমাদের গভর্নমেন্ট, বা আমাদের যারা করাপ্টেড লোকজন আছে, প্লাস যারা ব্যাংক লোন নিয়ে দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে অমুক ব্যাংক লোন নিয়ে যায় না, তাতে আমার ক্ষতি কি? হ্যাঁ, অবশ্যই আমার ক্ষতি আছে। সে সারা বাংলাদেশের সম্পদকে যদি আমি 4টা ডিমের সাথে তুলনা করি, এবং আমার বাংলাদেশের টোটাল যদি 20 টাকা থাকে, তাহলে একটা ডিমের দাম কত? 5 টাকা। এখন যদি মনে করে যে বাংলাদেশ ব্যাংক থেকে যখন কেউ লোন নেয়, বা বাণিজ্যিক ব্যাংক থেকে লোন নিয়ে যখন ওই টাকাটা পরিশোধ করে না, তখন কি ব্যাংকটা তার লো ঠিক রাখার জন্য তার টাকা ছাপতে হয়। সে যখন আরো 20 টাকা ছাপলো, তখন আমার 4টা ডিম টাকা হয়েছে 40, এখন প্রত্যেকটা ডিমের দাম পড়ে গেল কত? 10 টাকা। 10 টাকা করে। তাহলে তো কি এভাবে যখনই টাকা ছাপায় ব্যাংক, তখনই আমাদের জিনিসপত্রের দাম বাড়ে। এবং যারা করাপ্টেড লোক, ব্যাংক লোন দিয়ে দেয় না, এরা আমাদের জাতীয় শত্রু, এবং এরাই আমাদের অর্থনীতিকে ধ্বংস করে, আমাদের উপর একটা ঋণের বোঝা বা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের চাপ দিয়ে দেয়।